গল্পের নাম জাম্বুবান। বুঝুন, এরম নাম তো বোধহয় একমাত্র শীর্ষেন্দু মুখোপাধ্যায় দিতে পারেন প্রেমের গল্পে, আর সেখানে নায়কের নাম নেপু। শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জাম্বুবান। দুপুরে জামতলায় বসে তারা যখন ভাত খাচ্ছে তখন নিতাই বলল, ব্যায়াম করলে লোকে তাগড়াই চেহারা হয়, তা আমরা যে সারাদিনই গতর খাটাচ্ছি, আমাদের শরীর দৌড় কচামাকা কেন বলতো? কথাটা ভাববার মতো। নিতাই আবার বলল, আসলে কি জানিস, এই সাদা ভাত খেয়ে পেটটাই যা ভরে, শরীরে সার বস্তু যায় না। মাছে মাংসে খেলে, দুধ ছানা পত্তি পেলে তবে শরীরের পোষটাই হয়। আমাদের শ্যামাপদ ওই যে শরীর বাগিয়ে ঘুরে বেড়ায়, সে কি এমনি নাকি? সকালে আধসের ভেজা ছোলা, আধসের দুধ, দুপুরে মাছ ভাত, রাতে মাংস রুটি। তা নেপু অবশ্য খাওয়া নিয়ে তেমন মাথা ঘামায় না, তার ভরপেট হলেই হলো। এই আজ যেমন ভাতের পাতে ডাল আছে, ঘেঁট আছে, কুচো মাছও জুটেছে একটু, এসব না হলেও তার চলে। ভাতের সঙ্গে নুন আর লঙ্কা দিয়েও তার দিব্যি হয়ে যায়। তাতে পোষটাই হয় কিনা কে জানে, তবে সে খেটে পিটে তো আছে। এই মথুরাপুর বেশ দূরের জায়গা, তার গাঁ সাতপোতা থেকে রোজ যাতায়াত করা যায় না। অবশ্য সাতপোতাতেও তেমন সুবিধের কিছু নেই। বাবা কবেই মরে গেছে, মাও বছর 2 হলো গত। বাড়িঘর দখল করে আছে তার 2 দাদা, গোপাল আর নারায়ণ। বাড়ি বলতে 2খানা কুঁড়ে ঘর আর কাঠা 10 জায়গা, মাথা গোঁজাই মুশকিল। একটা বারান্দা চ্যাটাই দিয়ে একটু ঘিরে নিয়ে নেপু তক্তাপোষে শুতে হয় বলে শোয়া, বাড়ি বলে মনেই হয় না, মনও নেই। আজকাল তাই বিশ্বেশবাবুকে বলে সে এই কাজের জায়গাতেই থাকে। শাটারিংয়ের তক্তা মাটিতে পেতে দিব্যি শোয়া যায়। এই মথুরাপুর জায়গাটা তার বেশ পছন্দ হয়েছে। ঠিক গাঁ নয়, একটু গঞ্জ মতো। বিশালাক্ষী নদী আছে, তেমন জোরের নদী না হলেও তাতে নৌকো চলে, জেলেরা মাছও ধরে, তবে 20 হাতের বেশি চওড়া হবে না। চোত বসে খেয়ে শুকিয়ে একদম নালা হয়ে যায়, তা হোক, তবু নদী তো। বেশ একটা জমাট বাজারও আছে এখানে, বড় সড়ো পুরনো কালী মন্দির আছে। চৌধুরী বাবুরা তার সেবাইত। বর্ধিষ্ণু জায়গা, টাকা থাকলে এখানেই কাঠাখানেক জমি কিনে একটা ঘর তুলে থেকে যেত নেপু। বিশ্বনাথ বাবু এখন চা খাচ্ছেন, সঙ্গে বিস্কুট। এই সময়টা রোজই খান বেশ ফর্সা সাদা কাপ ডিশ। ওই রকম কাপ ডিশে একটু চা খেতে পারলে হতো, ওই রকম চেয়ারে বসে আয়েশ করে। বিশ্বনাথ বাবুর পাশেই বিষ্টু কাজ থামিয়ে একটা বিড়ি ধরিয়ে সে বলল, এই যে একটা শুকনো মতো হাওয়া দিচ্ছে, টের পাচ্ছিস? হ্যাঁ, দিচ্ছে বোধ হয়। বিকেলে ঝড় হবে বুঝলি, হাওয়া আমি খুব চিনি। তা চেনে বিষ্টু? গাছের পাতা কোন দিকে উল্টোলে ঝড় হয় তা জানে। মিক্সার মেশিনের শব্দ হচ্ছে ঘর ঘর করে। আজ 4টে খুঁটির ঢালাই, যোগালীরা ভারী ব্যস্ত। পাথরকুচি স্তূপ উবে যাচ্ছে দেখ না দেখ, বালি আর সিমেন্টের বস্তা চোখের পলকে খালি হয়ে যাচ্ছে। মেশিনের কি খাই রে বাবা! আর সামনে কাণ্ডখানাও হচ্ছে জব্বর, বাড়িখানা উঠছেও পেল্লায়। তাতে চৌধুরী পরিবারের লোকেরা সব থাকবে। এ পর্যন্ত 10-12খানা বাড়ি হতে দেখেছে নেপু, সবই বড় বড় কাজ। বিশ্বনাথ বাবু ছোট মোটো কাজ হাতেই নেন না। নেপু বিড়ি খায় না,
প্লাস্টিকের ময়লা বোতল থেকে একটু জল খেলো, গরম জল। এই কাঠফাটা রোদে কি আর জল ঠান্ডা থাকে? নেপু একটু লেখাপড়া জানে, ক্লাস 7 অবধি পড়েছে, বাংলা ইংরেজি পড়তে পারে, অঙ্কের মাথাও তার সাফ। তাই বিশ্বাসবাবু তাকে রোজকার হিসেবপত্র রাখারও একটা দায়িত্ব দিয়ে রেখেছেন। তাতে নেপুর একটু গুমর হয় বটে, কিন্তু অন্যেরা ব্যাপারটা খুব ভালো চোখে দেখে না। তবে নেপু চুপচাপ থাকে, খাড়াখাড়িও নেই কারো সঙ্গে। সে সার বুঝেছে, দুনিয়ায় সদ্ভাব বজায় রেখে বেঁচে থাকতে গেলে মাথা খাটাতে হয়। শুধু দু নৌকো তো নয়, অনেক নৌকোয় পা রেখে চলা চাই। কাজকর্মও শিখেছে, মন্দ নয়। ছোটখাটো পাকা বাড়ি তৈরির বরাত পেলে চোখ বুজে কাজ তুলে দিতে পারে। তবে সবই একটু রয়ে সয়ে করা ভালো, হুটো পাটি করতে গেলেই যত গন্ডগোল। সাতপোতায় থাকতে সে নগেন চোরের সাগরেদ হয়েছিল একবার। ভেবেছিল চুরি আর এমন কি অধর্মের কাজ, দুনিয়ায় চোর নয় কে। আর নগেনও তার কাজ দেখে 10 মুখে সুখ্যাতি করত। তোর তো পাকা হাত রে, লেগে থাকলে তো পয়সা খায় কে? এইসব শুনে নেপু এমন গরম হয়ে গেল যে মারিত গন্ডার লুটিত ভাণ্ডার অবস্থা। বিরিঞ্চিবাবুর বাড়িতে মেয়ের বিয়ে, আহাম্মকের মতো হানা দিয়ে বসেছিল শেষ রাতে। ধরা পড়ে বেইজ্জতের এক শেষ। পুলিশে ধরে নিয়ে গিয়ে খুব ডলাই মলাই করেছিল, মাসখানেক হাজতবাসও করতে হলো। ওটা ভিন গাঁ ছিল বলে রক্ষে। তা সেই থেকে চুরিতে ইস্তফা দিয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতে বেড়াতে এখানে এই বিশ্বাসবাবুর কারবারে ঢুকে পড়তে পেরেছিল। সে বেশ লম্বা চওড়া ছেলে, খাটিয়ে পিটিয়ে আছে, সেই দেখেই বিশ্বাসবাবু কাজে নিয়েছিলেন। তা খাটুনিও আছে বটে, শরীরের রস কষ সব নিংড়ে দিতে হয়। ইট বওয়া, বালি সিমেন্ট মেশানো, ভাড়া বাঁধা, শাটারিং লাগানো, ঢালাই, কাজের অন্ত নেই। বড় মিস্ত্রি ইরফান মিয়া এসে বলল, ওরে তোরা একটু হাত চালিয়ে কাজ কর, বেলাবেলি সেরে ফেলতে হবে। আকাশে ওদিকে একটা পাজি মেঘ দেখা যাচ্ছে, ঝড় জল হওয়ার কথা। এরা যে যার কাজ ভালোই বোঝে, পুরনো লোক সব, ইশারায় কাজ হয়ে যায়। তবে ওই বেআন্দাজি ঝড়টা একটু আগে ভাগেই এসে পড়ল। 3টে তখনও বাজেনি, হঠাৎ মাঠ ঘাট ধুলোয় ঢেকে হালুম বাঘার মতো পাগলা বাতাস এসে চারদিকটা তছনছ করে দিল একেবারে। সদ্য গাঁথা একটা কাঁচা দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, একটা কাঠের খুঁটি উপড়ে পড়ল, গাছ ভেঙে পড়ল মিক্সার মেশিনের ওপর। ছাদ ঢালাইয়ের জন্য শাটারিং লাগানো হয়েছিল, এক থাবায় তক্তাগুলো উড়িয়ে নিয়ে কোথায় গিয়ে ফেললো কে জানে। হ্যাঁ, ঝড়ের মতো ঝড় বটে। 10-12 জন মিস্ত্রি বিশুবাবুদের বারান্দায় উঠে পড়ল, কিন্তু বৃষ্টির হাত থেকে মাথা বাঁচানো গেল না। ঘণ্টাখানেক বাদে ঝড় থামল, কিন্তু বৃষ্টিটা এলো ঝেঁপে। আরো ঘণ্টা 2 ধরে দেদার জল ঢেলে চারদিক একেবারে ভাসিয়ে দিয়ে তবে ছাড়ল। ইরফান মিয়া বাবু মানুষ, বৈঠকখানায় বাবুদের কাছে বসেছিল। বেরিয়ে এসে বলল, আজ আর কাজ হবে না রে, তোরা বাড়ি যা। যা ক্ষয়ক্ষতি হয়েছে কাল তাড়াতাড়ি এসে সব সারতে হবে তো, যা এখন যা। এদিকে বুড়ো চোর ধনেশ ঢাকি, সে আজকাল বাতে ভোগে, চোখে ছানি আসছে, হাত কাঁপে, তার উপরে আবার হাঁপানি। তা বলে ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না। একদিন এসে বেচুকে বলল, আরে তোকে তো এইটুকুন বয়স থেকে দেখে আসছি, কোলে পিঠেও করেছে, তা বুঝলি বাবা, এই খোঁজ খবর থাকলে একটু দিস। আজকাল তো আর বড় কাজ সামলাতে পারবো না, ছোটখাটো কেস হলে পেরে যাব।
শশব্যস্তে উঠে ধনেশের পায়ের ধুলো নিয়ে বেচু বলল, হ্যাঁ তাতে বটেই ধনা খুড়ো, আপনাদের হাতেই তো আমরা একরকম মানুষ হয়েছি। তা খুড়ো, ওই বিশুবাবুর বাড়িতে রাতে যদি একটু পায়ের ধুলো দেন তাহলে মনে হয় ৫-৭ হাজার টাকার ব্যবস্থা আপনার হয়ে যাবে। বিশুবাবু কাল মিস্ত্রিদের দেবেন বলে টাকাটা তুলে রেখেছেন না, শিয়রের কাছে কাঠের আলমারিতে রাখা আছে, চাবি টেবিলের ওপরে টানায়। ধনেশ ভারী খুশি হয়ে আশীর্বাদ করে বলল, বেঁচে থাক বাবা, বেঁচে থাক, বড্ড টানাটানি যাচ্ছে রে কদিন। এই যে এই ধনেশ ঢাকির মতো পোড় খাওয়া লোকও এসে তার কাছে সুলুক সন্ধান চাইছে, এতেই প্রমাণ হয় যে বেচারামের কদর বাড়ছে। সে ভারী শ্রদ্ধার সঙ্গে হাত কচলে ধনেশ ঢাকিকে বলল, আগে মরা হাতি লাখ টাকা, বুড়ো হলে কি হয়, আপনার বুড়ো হাড়ে অনেক ভেলকি দেখাতে পারেন, ফুরসত মতো কয়েকটা হস্তলাঘব প্রক্রিয়া একটু শিখিয়ে দেবেন খুড়ো। ধনেশ ফোকলা মুখে এক গাল হেসে বলল, সে আর বেশি কথা কি, বয়স হলে তো আর বিদ্যে মরে না, দেবক্ষণ শিখিয়ে দেব। আসল কথাটা হলো, ধনেশের ছোট মেয়ে শিউলের ওপর অনেক দিন ধরেই বেচুর নজর। শিউলে এই সবে 16 ছাড়িয়ে 17 পড়েছে, ভারী জেল্লাদার চেহারা, যেমন মুখের মিষ্টি ডোল তেমনি ছিপছিপে শরীর, গায়ের রংখানা ফর্সা, এক কথায় কুসুমপুরে অমন সুন্দরী আর নেই। সেটা শিউলিও ভালোই জানে। ধনেশের আরও 2টি মেয়ে আছে, বড়জনের বিয়ে হয়ে গেছে, মেজজনের জন্য পাত্র খোঁজা হচ্ছে, কিন্তু সকলেরই নজর ওই শিউলির ওপর। এমনকি জাত খুইয়েও অনেকে শিউলিকে ঘরে নিতে চায়। বসাক বাড়ির গিন্নিমা তো বলেই রেখেছেন, আমার নবীনের সঙ্গে ওকে ভারী মানাবে, উঁচু অসমবর্ণে তো দোষ নেই। হিদারাম ঘোষের বড় ছেলে যদুপতি তার শালার জন্য শিউলিকে দেখে রেখেছেন। সে শালার নাকি 3টে ট্রাক, একটা ট্রাক্টর, সুতরাং কম্পিটিশন খুব। বেচু মোটে কলকেই পাচ্ছে না। আর শিউলির দোষ হলো সে ছেলে ছোকরাদের দিকে মোটে তাকাই না, পাত্তাও দেয় না, অহংকার খুব। বেচুকে সে একরকম চেনেই না। ধনেশকে হাত করতে পারলে বেচারামের একটু হিল্লে হতে পারে। বিশ্বনাথ বাবুর বাড়িতে বড় কাজ হচ্ছে, বিশ্বাসবাবুর মতো বড় ঠিকাদারকে বরাত দেওয়া হয়েছে, সব খবরই বেচুর নখদর্পণে। কাল মিস্ত্রিদের হপ্তা দেওয়া হবে। ধনেশ যদি কাজটা তুলতে পারে তাহলে কাল সকালেই গিয়ে পেন্নাম ঠুকে প্রস্তাবটা দিয়ে ফেলবে বেচারাম। এদিকে নেপুর খবর হলো, শখ করে একটা আলোওয়ালা হাত ঘড়ি কিনেছিল নেপু। অন্ধকারেও বেশ দেখতে পাওয়া যায়, বড্ড পেয়ারের ঘড়ি তার। আজকাল এইসব ঝিকঝাক জিনিস ভারী সস্তায় বিকোয়। তা নেপু টাকা দিয়ে করেই বাকি, মাস গেলে তার হপ্তা যোগ করে প্রায় 14-15 হাজার টাকা বেতন দাঁড়িয়ে গেছে। কারণ সে হিসেব রাখে, তার উপর সাইটে থাকে বলে চৌকিদারি বাবদও কিছু পায়। বলতে নেই, আরও 2 ঠিকাদার বাবু তাকে টোপ দিয়ে রেখেছেন। রাতে ঘড়িটা হাতে দিয়েই থাকে সে। সন্ধেবেলা একটু ঘুমিয়ে নিয়ে রাতের দিকে পাহারা দিতে হয়। ঝিমুনি অবশ্য আসে, তবে তার ঘুম বড্ড সজাগ। আজকে ঝড় বাদলার পর একটু ঠান্ডা পড়ায় ভাত পেটে একটু গাঢ় ঘুমিয়ে এসে গিয়েছিল। হঠাৎ একটা ঘপাত গোছের শব্দ হলো কোথাও কাছে পিঠে, পুকুরে বড় মাছের ঘাই মারার শব্দের মতো, সেই সঙ্গে চাপা একটা আর্তনাদ। বাপরে! নেপু উঠে পড়ল। আজ দুপুরেই ইট ভেজানোর জন্য একটা বড় গর্ত করা হয়েছিল, সেইটে বৃষ্টির তোড়ে জলে আর কাদায় একেবারে মাখামাখি। টর্চ জেলে নেপু দেখল
কোমর অবধি তাতে গেঁথে গিয়ে একজন বুড়ো রোগা মানুষ আঁকুপাকু করছে। কি হলো গো কথা? পড়ে গেছি রে বাবু, মাজাটা গেছে। তা এত রাতে তুমি এখানে কি মনে করে? এ তো আর যাতায়াতের রাস্তা নয় গো। সে অনেক কথা রে বাপু, চোখে কি আর ঠিক মতো রাস্তাঘাট ঠাহর হয়? বৃষ্টির জলে তো সব লেপে পুঁছে গেছে, আমার দু চোখেই ছানি। নেপু সন্দিহান চোখে লোকটাকে দেখলো, তারপর চাপা গলায় বলল, এই বয়সে কি এসব কাজে নামা উচিত গো কর্তা? রাত তো 2:30 বাজে। লোকটা জুলজুল করে তার দিকে চেয়ে একটু খিঁচিয়ে উঠে বলল, হাতি খন্দে পড়লে সকলেরই হিতোপদেশে চুলকানি ওঠে। নেপু 2 জোরালো হাতে বুড়োর বগলের নিচে ধরে হ্যাঁচকা টানে তুলে আনলো, বলে, যান এবার বাড়ি যান। লোকটা পা ছড়িয়ে মাটিতে যেমন বসেছিল তেমনি বসে থেকেই বলল, কিভাবে যাব? কেন, হেঁটে যাবে? হাঁটতে পারলে কি বসে থাকি রে বাপু, কোমরের নিচ থেকে যে মোটে সারই নেই। তাহলে? বুড়ো মাথা নেড়ে বলল, হাঁটবার সাধ্য নেই রে বাপু, বাড়িও অনেক দূর। কত দূর? তা হাটখোলা ছাড়িয়ে আরো বেশ খানিকটা। ভ্যান গাড়ি হলেও বরং হতো, কিন্তু হাঁটা। কি যে সব উটকো ঝামেলা এসে জোটে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু নেপু করেই বা কি? ভিজে শরীরে সারা রাত পড়ে থাকলে এই বুড়ো মানুষ নিউমোনিয়া বাঁধিয়ে বসবে। দুনিয়ায় পাপ পুণ্যি বলেও তো ব্যাপার আছে একটা। সে একটু বিরক্ত হলো বটে, কিন্তু দ্বিধা করল না। বলল, ঠিক আছে, পৌঁছে দিচ্ছি, তবে শুনুন, আর এমন কাজ করবেন না গো কর্তা। কাঁধে ভাঁজ করা চাদরের মতো বুড়োকে চাপিয়ে নিল সে। ওজনটা খুব একটা বেশি নয়, তবে রাস্তা ভালো নয়, জলে কাদায় ভারী পিছল, হড়হড়ে। কাজেই যথাসাধ্য ঘাসে পা রেখে বুড়োকে নিয়ে রওনা হয়ে পড়ল সে। দেরি করা চলবে না, ফিরে এসে বাকি রাত পাহারা দিতে হবে তো। বুড়োর বাড়ি ঘরের অবস্থা তেমন খারাপ নয়, টিনের চালওয়ালা পাকা বাড়ি, বেশ অনেকটা জমিও রয়েছে। বড় উঠোনের ওপাশে ব্যারাক বাড়ির মতো আরো ঘর। একসময় বোধহয় এর রোজগারপাতি ভালোই ছিল। তাদের সাড়া পেয়ে লণ্ঠন আর টর্চ হাতে প্রথমে এক বয়স্কা মহিলা, আর তার পিছনে 2টি অল্প বয়সী মেয়ে বেরিয়ে এলো ঘুম চোখে। এ কি হয়েছে? যা হয়েছে সংক্ষেপে বলল নেপু। দুজনের মধ্যে একটা মেয়ে এত ভালো দেখতে যে চোখ ফেরানো যায় না। সে কিন্তু বেশ রোখা চোখা। বাপের দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল, তুমি এত রাতে বেরিয়েছিলে কেন? বুড়ো আতান্তরে পড়ে বলল, এই ঘরে বড্ড গুমোট হচ্ছিল যে, ঘুম আসছিল না, তাই। উফ, আর মিথ্যে কথা বলো না তো বাবা, তোমাকে হাড়ে হাড়ে চিনি। সঙ্গে এই জাম্বুবানটাকে কোত্থেকে জোটালে শুনি? নতুন সাগরেদ নাকি? ভারী রাগ হলো নেপুর। বলল, শুনুন, আমি ওই ঠিকাদার বিশ্বাসবাবুর মিস্ত্রি, বিশু চৌধুরীর বাড়ির ইমারত তৈরি করছি। লোকের ভালো করতে গেলেই দেখি আজকাল বদনাম হয়, চললাম। বুড়ো মিনমিন করে বলল, ওকে বকিস কেন? কত দূর থেকে ঘাড়ে করে আমায় বয়ে এনে দিয়ে গেল, তোরা না। ঘাড়ের গামছায় মুখের ঘাম মুছে নেপু বলল, আসি গো বুড়ো কর্তা, আসি তাহলে। রাগের চোটে নেপু বড় বড় তেজি পা ফেলে লহমায় নিজের ডেরায় ফিরে এলো। সে নাকি জাম্বুবান, সে নাকি চোরের সাগরেদ।
মাথা এত গরম হয়ে গেল যে সারা রাত আর দু চোখের পাতা একই করতে পারল না। পরদিনই অবশ্য ঘটনাটা ঝেড়ে ফেললো মন থেকে। দুনিয়ায় কত কি ঘটে। তার পরের দুটো দিন বড্ড খাটুনি গেল, দম ফেলবার ফুরসত ছিল না। তারপর দিন বিশ্বকর্মা পুজোর ছুটি। মিস্ত্রিরা যে যার বাড়ি গেছে, নেপু একা সাইটে পড়ে আছে। তার যাবার জায়গা নেই, তাছাড়া ডিউটিও তো আছে, পাহারা দেবে কে? চারদিকে লোহার রড, সিমেন্ট, বালি, বাঁশ, তক্তা, ইট। ভাবছিল আজ নিজেই একটু ভালো মন্দ রেঁধে খাবে। সকালে উঠে সে এক কোঁচড় মুড়ি নিয়ে ঢালাই হওয়া ছাদে বসে আকাশে ঘুড়ির প্যাঁচ দেখছিল। মুড়ির লোভে কাকেরা চলে আসছে কাছাকাছি। নেপু নিজে খেতে খেতে তাদেরও খাওয়াচ্ছিল। কুসুমপুরে আজ অনেকগুলো বিশ্বকর্মা পুজো হচ্ছে। কোনো মণ্ডপে গিয়ে একটু পেশাদ পেলেও হতো, কিন্তু কেউ তো ডাকেনি। তাই নিপুর বড্ড লজ্জা করে। তার থেকে বরং একটু মাছ কিনে এনে ঝোল রেঁধে খাবে। ন্যাড়া সিঁড়িতে পায়ের শব্দ কে যেন উঠে আসছে। কাটা ঘুড়ি ধরতেই আসছে বোধহয় কেউ। বাচ্চাগুলো তো লগি হাতে সকাল থেকেই দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু পেছন থেকে একটা মেয়ে গলা বলে উঠল, এই যে শোনো। পট করে ফিরে তাকিয়ে নেপু হাঁ। সেই সুন্দর মেয়েটা না? সুন্দর হলে কি হবে, যা রোখা চোখা। আজ তার পরনে লাল পেড়ে সাদা খোলের শাড়ি, কপালে চন্দনের টিপ, এলো চুল। মুগ্ধ হবার মতো চেহারা। মুখের মুড়িটা গিলে সে কোঁচড় ধরে উঠে দাঁড়ালো। কি কি ব্যাপার? তোমার নাম বুঝি নেপাল নস্কর? হ্যাঁ। হুম। মা তোমাকে একবারটি যেতে বলেছে আজ দুপুরে। নেপু অবাক হয়ে বলল, আমাকে কেন বলো তো? তা তো আর আমাকে বলেনি, শুধু বলেছে নেপুকে দুপুরে আসতে বলিস, আজ এখানে দুটো প্রসাদ পাবে। প্রসাদ? তোমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো বুঝি? হ্যাঁ। তুমি যাবে তো? ভারী লজ্জা আর অস্বস্তি হলো নেপুর। বলল, তা আমাকে কেন নেমন্তন্ন করা হচ্ছে গো? শুনি আমি তো সামান্য মিস্ত্রি মানুষ, তার উপরে জাম্বুবান। মেয়েটা ভ্রুকুটি করে বলল, জাম্বুবানই তো। জাম্বুবান ছাড়া কেউ 1.5 মণি একটা লোককে জল কাদা ভেঙে অতদূর বয়ে নিয়ে যেতে পারে? এসো কিন্তু। আমি যে রান্না করব বলে ঠিক করেছিলাম। না এলে না মজা বোঝাবো। মনে রেখো, আমি আজ মাংস রান্না করছি, মনে থাকে যেন। তা গেল নেপু। একদিন গেল, দুদিন গেল, 3 দিন। নেপু কুসুমপুরে 4 কাঠা জমি কিনে ফেলেছে। কারণে অকারণে সে আজকাল একা একাই হেসে ফেলছে। আর শিউলি, সে আজকাল জাম্বুবানটাকে বড্ড লজ্জা পায়। গল্পটা এখানেই শেষ। জাম্বুবান আর শিউলির কি হলো সেটা লেখক লেখেননি। আপনার কিরম লাগলো সেটা দয়া করে নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমাদের ভালো লাগবে। আর রোজকার মতো মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা লাইক করতে ভুলে যাবেন না প্লিজ। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দয়া করে। ধন্যবাদ।